আমি ভারতবর্ষের সব ট্রফি, সব যে কোনো ট্রফি 2বার 3বার 4বার করে জিতেছি আমি। আমায় বলতে পারবেন মোহনবাগান ক্লাবের হয়ে 58টা ট্রফি দিয়েছি। ফুটবলটাকে সাথে থাকতে পারবো বলেই আমি ইস্টবেঙ্গল ক্লাবে গেছি, কোচিং করিয়েছি। আমায় তখন মোহনবাগান নেয়নি, কিন্তু মোহনবাগানকে হারিয়ে আইপিএসএল জিতেছিলাম আমরা। ফুটবলে প্রচারের প্রতি যে আঘাত করা হয়েছে সেগুলো ফুটবলের পক্ষে ক্ষতি করেছে, এবং তাতে ক্ষতিটা শুধু ওখানেই হয়নি, ক্ষতিটা খেলোয়াড় তৈরি করাতেও হয়েছে। ফুটবলার বাবলু ভট্টাচার্যের পর খুব সাকসেসফুল একজন কোচ সুব্রত ভট্টাচার্যকে আমরা পেলাম। এবার আপনার কোচিং লাইফটা কিভাবে শুরু হলো? না, কোচিং লাইফটা কি তো আমার মাঝে মধ্যে আমাদের অনেক সময় প্রদীপদা আসতো না। আচ্ছা, আসতে পারেনি, হয়তো কোনো কাজে মানে পিকে ব্যানার্জি, ওই সময়টা আমি দেখে দিতাম। আচ্ছা, আর এর জন্য আমাকে হাবিবদা অনেক সাহায্য করেছে, আর পরে গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, এরা অনেক আমাকে সহযোগিতা করেছে, আমিও ওদেরকে বলতাম। এই আস্তে আস্তে এইভাবেই খেলতে খেলতে একটা খেলার পদ্ধতি, গোল করার একটা ভাবনা, তার প্ল্যানিং, এগুলো আমরা সব আস্তে আস্তে জেনে গিয়েছিলাম। সেখান থেকেই আমরা আস্তে আস্তে কোচিং করিয়েছি। আমি কোচিং করাবার পরে আমি তো বলছি, আমি মোহনবাগান ক্লাবে কোচিং করিয়ে খুব কম করলো 37 থেকে 38টা ট্রফি দিয়েছি, কেউ দেয়নি এরকম। তার মধ্যে 2টো ন্যাশনাল লিগ। হ্যাঁ, 2টো ন্যাশনাল লিগ। যাই হোক, করেছি এগুলো করার জন্য, কিন্তু ক্লাব অফিসিয়াল, ক্লাবের ফুটবলাররা সবাই আমাকে সহযোগিতা করেছে, আমাকে খুব আমার কথা শুনেছে, শুনে তারা করেছে, যার জন্য সাফল্য পেয়েছে। সুতরাং এই কোচিংয়ের পরেও খেলোয়াড়ি জীবনে আমরা যেভাবে লড়াই করেছি, যেভাবে দারিদ্রতার মধ্যে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এগুলো সবের জন্য আমার মা পুরো সহযোগিতা করেছে। সত্যি যে মার অবদান ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না সাফল্য পাওয়া। আমি ভারতবর্ষের সব ট্রফি, সব যে কোনো ট্রফি 2বার 3বার 4বার করে জিতেছি আমি। আমায় বলতে পারবেন মোহনবাগান ক্লাবের হয়ে 58টা ট্রফি দিয়েছি। আমায় দেখা কোন প্লেয়ারটা দিয়েছে মোহনবাগান ক্লাবে? দেয়নি, নট ইভিন চুনিদা মান্নাদা। আমার চেয়ে ওরা অনেক বড় প্লেয়ার, মানে আমি তো ওদের কাছে ধুলোর মতো। কিন্তু টুর্নামেন্ট বেসিসে যদি আসে, তাহলে আমি বলবো যে আমি পেয়েছি অনেক ট্রফি মোহনবাগানের হয়ে। আমি অন্য কোনো ক্লাবে যাইনি, কারণ হচ্ছে আমার আর্থিক সুযোগটাকে ব্যবহার করার জন্য যে মানসিকতা থাকা দরকার, সেটা আমার ছিল না। আমি অর্থটা দেখিনি, আগে ক্লাবটাকে দেখেছি, ভালোবাসতে শিখেছি ক্লাবকে। আমি ওখানেই খেলেছি, আর কোথাও যাইনি। আমায় ইস্টবেঙ্গল, মোহামেডান প্রচুর অফার দিয়েছিল, কিন্তু আমি যাইনি। কিন্তু আমি ইস্টবেঙ্গল ক্লাবে 1 বছর ছিলাম কোচিংয়ে, তাও আমি ইস্টবেঙ্গলকে, আমি মোহনবাগানকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছি। তখন আমাদের খুব মন খারাপ ছিল। না, আমি তো সেটা আমার কাছে বড় আমার কথা হচ্ছে যে আমাদের মোহনবাগান নাইনি, আমায় খেলাধুলোর সাথে থাকতে হবে। আমরা খেলাধুলোর সাথে থাকতে ভালোবাসি। আমার ইস্টবেঙ্গল ক্লাব বললো যে তুমি কোচিং করাবে, করো। হ্যাঁ, আমি দেখলাম যে হ্যাঁ, তাহলে ফুটবলের সাথে যুক্ত থাকতে পারবো, ফুটবলটাকে সাথে থাকতে পারবো বলেই আমি ইস্টবেঙ্গল ক্লাবে গেছি, কোচিং করিয়েছি। আমায় তখন মোহনবাগান নেয়নি, কিন্তু মোহনবাগানকে হারিয়ে আইপিএসএল জিতেছিলাম আমরা ন্যাশনাল লিগেও জিতেছিলাম। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমি ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করিয়ে আমার যে ভাবনা, যে ধারণা, যে ইচ্ছে, সেগুলো আমি পূরণ করতে পেরেছি। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার কোচিং কেরিয়ারের সব থেকে কয়েকটা ভালো মুহূর্ত যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। ভালো মুহূর্ত হচ্ছে আমি ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে একটা ট্রফি জিতেছি, সে বাইরে ম্যাড্রাসে। হ্যাঁ, একটা ট্রফি জিতেছি মোহনবাগানকে হারিয়ে। হ্যাঁ, ওই একটা মুহূর্ত খুব ভালো লেগেছে। আর একটা ভালো মুহূর্ত হচ্ছে যে আমি যেবার ট্রিপল ক্রাউন হলাম মোহনবাগান ক্লাবের হয়ে, সেইবারে। আচ্ছা, আমার খুব ভালো। মোহনবাগানে অনেক মুহূর্তই আছে যে মুহূর্তগুলো স্মরণীয়, তার মধ্যে এটা হচ্ছে একটা। এবার ধরুন যখন ডার্বি ম্যাচ আসতো, আপনার এতগুলো বছরের অভিজ্ঞতা খেলোয়াড় হিসাবে আপনি প্লেয়ারদের কিভাবে বুস্ট আপ করতেন? প্লেয়ারদের বোঝাতাম যে
মানুষের কি কষ্ট হতো, একটা টিম যদি হেরে যায় একটা সাপোর্টারের কি কষ্ট হতো, যে কষ্ট আমি মনমোহনে খেলা দেখতে এসে 60 দশকে 65-66 সালে দেখতে এসে যে কষ্ট আমরা পেতাম, সেই কষ্টই আজকের দিনে লোকে পাচ্ছে, সেটা যেন না পায়। সেটা না পাওয়ার জন্য যা যা করার দরকার আমরা বলে দিতাম এটা। আচ্ছা, এবার স্যার আসবো যে ইন্ডিয়ান ফুটবল, এই ওভারঅল ভারতীয় ফুটবল আপনাদের সময়ে এশিয়া বা বিশ্ব ফুটবলে ভারত যে জায়গায় ছিল, এখন কিন্তু সেখান থেকে অনেক ডিটোরিয়েট করেছে। এবার সেই পিছনটার কারণটা কি? এর পিছনের কারণটা হচ্ছে কি, যে ফুটবলটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আজকে ফুটবলটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তুমি যদি দেখো কোনো একটা খেলার, আমি নাম বলছি না, যে খেলা কোনো গুরুত্ব নেই, যে খেলা দিয়ে মানুষ সারা পৃথিবীতে চিনতে পারবে না, সেই খেলাটাকে যেভাবে প্রচার করা হচ্ছে, যেভাবে মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে, ফুটবলটাকে নিয়ে আসা হচ্ছে না। ফুটবলটা আমাদের কলকাতা মাঠে ফুটবলটাকে আগেকার দিনে সব কাগজে আসতো, সব যখন ইলেকট্রনিক সিস্টেম আসতো তখন টিভিতে সব জায়গায় দেখিয়েছি। তো আজকে সেটা কমিয়ে দেওয়া হয়েছে। আজকে ফুটবলটাকে ফুটবলের প্রচারের প্রতি যে আঘাত করা হয়েছে, সেগুলো ফুটবলের পক্ষে ক্ষতি করেছে, এবং তাতে ক্ষতিটা শুধু ওখানেই হয়নি, ক্ষতিটা খেলোয়াড় তৈরি করাতেও হয়েছে। কারণ একটা ফুটবল যদি সমাজের চোখে না নিয়ে আসা হয় বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু না আনে, তাহলে তো তাদেরকে খেলার কোনো মূল্যই থাকবে না, খেলা দেখতেও কেউ যাবে না, খেলা নিয়ে লোকে আলোচনাও করবে না। যেটা একটা সময় অবধি ফুটবল ছাড়া অন্য কিছু ভাবাই হতো না। অন্য কিছু, মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ফুটবল খেলে, সেটা 10 দিন আলোচনা হবে, হার জিতের উপর তাদের বিশ্লেষণ চলতো বিভিন্ন অঞ্চলে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, সব জায়গা হতো। সেগুলো এখন হয় না। কারণ হচ্ছে খেলাকে ঠিকমতো প্রদর্শিত হচ্ছে না মানুষের চোখের সামনে। কোন ছেলেটা খেলছে না খেলছে, কেন আজকের ঘরের ছেলেমেয়েরা কেন মাঠে খেলা দেখতে আসবে, কেন খেলতে আসবে, কেন আসবে, তাদের তো কেউ দেখাচ্ছে না। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলে পরে সে খুব কম রেয়ার অকেশনে যখন দেখানো হয়, যে দেখার সময় নয়। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা খেলা দেখালেই হবে না, অনেক খেলাই দেখাতে হয়। আমরা যখন খেলেছি তখন সব খেলাই দেখানো হতো, কিছু না কিছু অংশ। আজকে কোথায় সেটা? এই কারণে ফুটবলকে অবহেলা করা হচ্ছে। এই অবহেলার জন্য অভিভাবকেরা তাদের ঘরে ছেলেদের মাঠে পাঠানো বন্ধ করে দিচ্ছে। কারণ হচ্ছে যে খেলে কিছু হবে না। আগে একটু খেললে, বেঙ্গল খেললেই চাকরি পেত, আজকে কোথায় আছি? আমার দরিদ্র ঘর থেকে আমি একটা ছেলেকে পাঠালাম, যা ফুটবল খেললে চাকরি পাবি, কোথায়? এখন বলতে পারবো না। তাহলে কেন পাঠাতে যাবো ফুটবলে? সেই নানান রকম সমস্যায় ফুটবলকে ফেলে দেওয়া হয়েছে। এবং এটার জন্য ভাবে কিছু রাজনীতিক ভুল ভ্রান্তি আছে, আমি নাম বলতে চাইছি না, রাজনৈতিক ভুল ভ্রান্তি আছে। তারাও নির্দেশিত করতে পারছে না ফুটবলটাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোথায় আজকে পাওয়ার লিগ ফুটবল? কোথায় আজকে দেখা তো ঘরের মাঠে 4th ডিভিশন ফুটবল হচ্ছে? কোথায় হচ্ছে না তো? তাহলে কেন করছো না? তাহলে প্লেয়ার বাঁচবে কোত্থেকে? ভালো খেলোয়াড় আসবে কোত্থেকে? গ্রামের ছেলেরা সুযোগ পাবে কোত্থেকে? সব মিলিয়ে মিশিয়ে একটা ফুটবলের প্রতি অবহেলা, ফুটবলের প্রতি যে একটা আন্তরিক মানসিকতা ছিল আগেকার দিনে কর্মকর্তাদের, আজকে সেটা নেই, এটা হারিয়ে গেছে। তাতে কি হচ্ছে, অভিভাবকরা ছেলেদের মাঠে পাঠাতে বারণ করে দিচ্ছে। ক্রিকেট খেল, তাতে কোনো অসুবিধা নেই, ক্রিকেট খেলছে ক্রিকেট। আমায় দেখাক সৌরভ গাঙ্গুলি পরে কটা ছেলে খেলেছে ক্রিকেট? খেলেনি, কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে, খেলার মদত দিয়ে যাচ্ছে সব দিক দিয়ে। ফুটবলে কোথায় করছি? আমার একটা একাডেমি চলে শ্যামনগরে, কোথায়? তাকে কে কবার উৎসাহ দিয়েছি, কে কবার অনুপ্রেরণা দিয়েছি, কে কবার কটা বল সাপ্লাই করেছি? কোনো করে, যা করতে হয় আমাকে করতে হয়। এই রোববারে যাই, গিয়ে মাঠে বাচ্চারা খেলে, আমি সামনে দাঁড়াই একটু, তাতে কী লাভ হবে?
তার ভবিষ্যৎটা কী, বাবা মা ভাবছে এর ভবিষ্যৎটা কী। আজ ওখান থেকে একটা ছেলে যদি ভালোও খেলে তাকে দেবো কোথায়, কে নেবে? নানান দিক দিয়ে নানান সমস্যার মধ্যে দিয়ে আমরা ফুটবলটাকে আস্তে 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 নিজেরাই, আমাদেরও সাংগঠনিক পদ্ধতি নেই, আমাদেরও যারা এক্স প্লেয়ার আছে তাদের কোনো ভাবনা নেই, চিন্তা নেই, তারাও সেইভাবে নিজেরা পরিকল্পিতভাবে যে খেলোয়াড় তৈরি করার যে ভাবনা সেটা নেই তাদের। সব মিলেমিশে হয় কি যে ফুটবলটা যে জায়গায় যাচ্ছে আর ফুটবল দুদিন বাদে হকির মতো হয়ে যাবে।